তাওয়াক্কুলের মেকানিজমটা এরকম, আপনি আপনার সর্বোচ্চটুকুন চেষ্টা করবেন, সর্বোচ্চ চেষ্টা করে এরপরে কার উপর ভরসা করবেন? আল্লাহ তাআলার উপর। আপনারা কি জানেন বিষ্ণু ইসলাম যেদিন হিজরত করেছিলেন ওই দিন বিশ্বনবী মানে কত ভাবে নিজেকে আড়াল রাখার চেষ্টা করেছিলেন। বিষ্ণু ইসলাম মাস্ক পরতেন না কখনো, মুখ খোলা থাকতো। ওই দিন মাস্ক করেছিলেন, মানে কাপড় দিয়ে মুখটা ঢেকে। আল্লাহ যখন বললেন আজ রাতে হিজরত হবে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুপুরবেলা বেরোলেন আবু বকরকে জানানোর জন্য। তিনি দুপুরবেলাও কখনো বেরোতেন না। ওয়াক্তাল কাইলুলা, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিশ্রামের সময় ছিল। বা'দা যাহিরা, জোহরের পরে বিশ্রাম নিতেন। প্রচন্ড গরম, আরব দেশের লোকেরা বেরোতো না তখন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেরোতেন না। ওই দিন তিনি ওই টাইমে বেরোলেন যাতে কেউ না দেখে, নাম্বার 1। নাম্বার 2, উনি সবসময় খোলা মুখে বেরোন, ওই দিন তিনি মুখ ঢেকে বেরোলেন যাতে দূর থেকে কেউ দেখলেও একটা গ্ল্যান্সে টের না পায় এটা মুহাম্মদ। আচ্ছা, নাম্বার 3, আবু বকর রাদিয়াল্লাহু তাআলার কাছে যেয়ে বলেন, আবু বকর যারা ঘরে আছে একটু বের করো, খুব কনফিডেন্সিয়াল একটা কথা। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, এটা তো আপনার পরিবার, মানে বিয়ে হয়ে গেছে অলরেডি আয়েশা রাদিয়াল্লাহু তাআলার সাথে, এখনো সংসার হয়নি, তো আপনার পরিবার, তারপর আসমা, এরা বলছে আচ্ছা তাহলে ঠিক আছে। আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ বলেন। আল্লাহ রাসূল বললেন, আল্লাইলা, সংক্ষেপে, মেসেজ কিন্তু সংক্ষেপে দিতে হয়। বললেন আল্লাইলা, আজ রাতে। তখন বললেন যে রাসূল আমি কি সাথে থাকবো? হ্যাঁ সাথে থাকবে তুমি। তো আগে ইঙ্গিত পেয়ে অনেক আগেই একটা উটকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু ঘাস খাওয়াচ্ছিলেন, পানি খাওয়াচ্ছিলেন, নাদুস নুদুস করছিলেন। তো ওই রাতেই বের হয়ে গেলেন। এবার আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু কতটুকু প্ল্যান করলেন দেখেন। উনি ওনার ছেলে আব্দুল্লাহকে বললেন, তুমি মক্কার বাজারে আমরা যে মিসিং, আমরা যে নাই, আজকে রাতে তো আমাদেরকে হত্যা করতে আসবে, কে কি বলতেছে এসে গারে সাউরে তুমি এসে বলে যাবা। এটা হচ্ছে আবু বকর রাদিয়াল্লাহু আনহুর প্ল্যানিং। এই যে প্ল্যানিং যে কত দরকার, বড় কাজের জন্য যে প্ল্যানিং লাগে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্ল্যান করছে কিভাবে? দুপুরে বেরোইছেন, মুখ ঢেকে বেরোইছেন, সবার সামনে বলতে চাচ্ছেন না, শর্ট ওয়ার্ড দিয়ে বলে ফেলতেছেন। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর প্ল্যানিং হচ্ছে 2 মাস ঘাস খাওয়ালেন উটকে, উট প্রস্তুত, অর্থ প্রস্তুত, এবং মদিনা, মক্কা থেকে মদিনায় সাওয়াহিলি রোড দিয়ে, অর্থাৎ সাগরের পাশ ঘেঁষে ক্যারাভেন যে রাস্তা ছিল ওই রাস্তায় না, লোকচক্ষুর অন্তরালে আরেক রাস্তায় আমাদেরকে পৌঁছায় দিতে পারবে এরকম একজন গাইড তিনি ভাড়া করে রাখলেন। ছোট্ট ছেলে আব্দুল্লাহকে বলেন, আব্দুল্লাহ আমরা যখন গারে সাউরে 3 দিন থাকবো, তুমি সকালবেলা মদিনার মক্কার বাজারে ঘুরবা, কে কি বলে আমাদের ব্যাপারে, আবু বকর মুহাম্মদ নিয়ে কে কি বলে এসে আমাদেরকে শোনাবা। তো ছোট্ট ছেলে আব্দুল্লাহ যখন এই তথ্য দিয়ে যাবে, আব্দুল্লাহর ফুটপ্রিন্ট থাকবে না, বের হয়ে মরুভূমি দিয়ে হেঁটে গারে সাউর, আবার হেঁটে, তো ফুটপ্রিন্ট কেউ ফলো করলে তো সোজা আল্লাহ রাসূল এবং আবু বকরের কাছে পৌঁছে যাবে। উনি প্ল্যান বিও করে রাখলেন যে আব্দুল্লাহ যখন আমাদেরকে ইনফরমেশন পৌঁছে চলে আসবে, তিনি আরেকজনকে ঠিক করে রাখলেন যে তুমি আমার ছাগলগুলো ওই রাস্তায় একটু চড়াবা, তখন ছাগলের ফুটপ্রিন্ট থাকবে, ছোট্ট আব্দুল্লাহর পায়ের যে ছাপ ফুটপ্রিন্ট ওইটা আর থাকবে না। সুবহানাল্লাহ বিহামদি, কি প্ল্যান! ঠিকই আব্দুল্লাহ যেত, ফুটপ্রিন্ট পড়তো, এরপর তার রাখাল এসে ছাগল চড়াতো ওখানে, ফলে এখন শুধু ছাগল হাঁটার দাগ, ছোট্ট বাচ্চার আর দাগ নেই। এভাবে ওনারা হিজরত করেছেন, এরপরে তাওয়াক্কুল করেছেন আল্লাহর উপর। আর আমরা বলি যা করে আল্লাহ, আল্লাহর উপর তাওয়াক্কুল করলাম, এরকম বলি না? যা হবে হবে, এটা তাওয়াক্কুল হয়েছে? আমরা টিপিক্যাল বাঙালি মুসলমানরা কি বলতাম? আমি আল্লাহর নবী, আমি কাফেরদের নাকের ডগার উপর দিয়ে যাব, দেখি কে ঠেকায়, কার শক্তি বেশি, কুরাইশদের শক্তি বেশি না আল্লাহর শক্তি বেশি, এরকম বলতাম না? যে আমি রাতের বেলায় কেন যাব, আমি দিনের বেলায় আবু জাহেলের নাকের ডগার উপর দিয়ে হেঁটে যাব, দেখি কার শক্তি বেশি, আমার আল্লাহ বড় নাকি আবু জাহেল বড়। এরকম সস্তা কিছু আবেগিক কথা আমরা বলতাম। কিন্তু বিষ্ণু ঈসা ইসলাম কিরকম প্ল্যানিং করেছেন দেখেন, ওনার রোলটা উনি প্লে করেছেন, এবং সব শেষে ভরসা করেছেন কার উপর? আল্লাহ তাআলার উপর। তাহলে প্ল্যানিং, বড় কাজ করতে হলে আপনাকে প্ল্যানিং লাগবে। উনি কি প্ল্যান করলেন শোনেন। উনি যখন জেলখানায় ছিলেন, রাজা একটা স্বপ্ন দেখলেন যে 7টা গাভী হৃষ্টপুষ্ট, তাদেরকে গিলে খেয়ে ফেলতেছে 7টা জীর্ণ শীর্ণ গাভী, আর 7টা সবুজ গমের শীষ, 7টা শুকনো গমের শীষ। এই অদ্ভুত স্বপ্ন দেখে উনি হয়রান, ঘুম ভেঙে গেল, ডাকলো সবাইকে, কেউ স্বপ্নের ব্যাখ্যা বলতে পারে না, সবাই বলতেছে আদগাস আহলাম, এটা অলীক স্বপ্ন, এর ব্যাখ্যা আমরা জানি না। তখন একজন বলল, রাজার যে সাকিল মালিক, সে বলল একজন আছে জেলখানায় আমার সাথে পরিচয় হয়েছিল, তার নাম ইউসুফ, ও পারবে। ইউসুফ আলাইহিস সালামকে বলা হলো, ইউসুফ আলাইহিস সালাম ব্যাখ্যা দিলেন,
15 বছরের মাস্টার প্ল্যান জানাই দিলেন রাজাকে। কয় বছরের? উনি বললেন যে প্রথম 7 বছর কি করবা? ক্বালা তাজরাউনা সাবআ সিনিনা দাআবা। প্রথম 7 বছর উনি বললেন যে একটা দুর্ভিক্ষ আসছে, ভয়ঙ্কর দুর্ভিক্ষ, ড্রট। এই দুর্ভিক্ষের কারণে গোটা বিশ্বে খাদ্য সংকট দেখা দিবে। নেক্সট 7 ইয়ার্স মিশরের সব জায়গায় কাল্টিভেটেড ল্যান্ড যেগুলো আছে চাষ করতে হবে ইচ্ছে মতো। এই 7 বছর চাষ করতে হবে, খেতে হবে কম, জমায় রাখতে হবে বেশি। এরপরের 7 বছরে কোনো বৃষ্টি হবে না, মারাত্মক দুর্ভিক্ষ, মাটি ফেটে চৌচির, পানি নাই কোথাও। ওই জমিয়ে রাখা প্রথম 7 বছরের খাবার দিয়ে পরের 7 বছর আপনাদেরকে ট্যাকেল দিতে হবে। এরপরে 7-7-14 শেষে 15তম বৎসরে প্রচন্ড বৃষ্টি হবে, সুজলা সুফলা শস্য শ্যামলা হয়ে যাবে মিশরের অলি গলি সবকিছু। তাহলে প্ল্যান করলেন, মাস্টার প্ল্যান করলেন কয় বছরের? 15 বছর। রাজা শুনে তো অবাক, বলতেছে সর্বনাশ, এই লোক কোথায় ছিল? নিয়ে আসতে চাইলেন, উনি বললেন না, আমি বেরোবো না, আমাকে মিথ্যা অপবাদ দিয়ে কারাবরণ দেওয়া হয়েছিল, আগে ওটা সেটেল করেন। ওটা সেটেল করা হলো, গোটা মিশরবাসী জানলো, বিনা অপরাধে কারাবরণ। এরপর উনি বেরোয় আসলেন। সাথে সাথে রাজা বলল, আপনাকে আমি আমার একেবারে কাছের লোক, ব্যক্তিগত সহকারী বানাবো। উনি বললেন না, এমনি হাফিজুন আমিন, আমি হচ্ছি হাফিজ, যে কোনো জিনিস ভালো প্রিজার্ভ করতে পারি। এই যে আলনি আলা খাজাইনিল আরদ, আপনি আমাকে ফিনান্স মিনিস্টার বানান। তার মানে অনেক সময় নিজের ঢোল নিজের পেটাতে হয়। যখন দেখবেন যে না, আশেপাশে যেগুলো আছে এগুলো সব হচ্ছে বোকা শোকা, এরা দায়িত্ব নিলে শেষ করে ফেলবে, ওই ক্ষেত্রে নিজের ঢোল নিজে পেটানো জায়েজ। তো ইউসুফ আলাইহিস সালাম দেখলেন যে আমি যদি এটার রেসপন্সিবিলিটি নেই, তাহলে এই মাস্টার প্ল্যান আমি বাস্তবায়ন করতে পারবো। উনি বললেন, আমাকে ফিনান্স মিনিস্টার অফ ইজিপ্ট বানান, অর্থ মন্ত্রণালয়ের দায়িত্ব দেন। দেয়া হলো ওনাকে, এবং রাজাও দেরি করলেন না, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টারের দায়িত্ব দিয়ে দিলেন। এটাকে বলে ম্যারিটোক্রেসি। ইংরেজিতে কি বলে? ম্যারিটোক্রেসি, মানে পদ দেয়া হবে মেরিটের ভিত্তিতে। সিঙ্গাপুরের 3টা বা 4টা ন্যাশনাল পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি। তারা এত আগায় যায় কেন? ছোট্ট সিঙ্গাপুর আগায় যাচ্ছে এত। তারা ওই জোহর বারু থেকে পানি নিয়ে ওইটারে প্রসেসিং করে ড্রিঙ্কিং ওয়াটার বানায়, আবার জোহর বারুর কাছে ড্রিঙ্কিং ওয়াটারের বোতল বিক্রি করে। কিন্তু পানি নিয়েছিল কোত্থেকে? জোহর বারু থেকে। জোহর বারু থেকে নিয়ে রিফাইন করে মিনারেল ওয়াটার এবং ড্রিঙ্কিং ওয়াটার 2 ধরনের বোতলজাত করে ওদের কাছে 3 ডবল দামে বিক্রি করে। দিস ইজ কল্ড ম্যারিট। আর সিঙ্গাপুরের রাষ্ট্রীয় পলিসির মধ্যে একটা হচ্ছে ম্যারিটোক্রেসি, মানে মেরিটের ভিত্তিতে পদ পাবে। এখানে চাচা মামা খালুর ফোন কলে কাজ হবে না, এখানে দলীয় কোনো কিছুর কাজ হবে না। এজন্য এরা হু হু করে আগাচ্ছে শুধু সামনের দিকে। এই ম্যারিটোক্রেসির ফর্মুলা ফলো করেছিলেন দ্য কিং অফ ইজিপ্ট। তিনি দেখলেন যে এক কারাগারে ছিল, কয়েদি ছিল, দ্যাটস নট এ বিগ ডিল। সে যে মাস্টার প্ল্যান দিছে, আমার ইজিপ্টকে বাঁচাতে হলে একে লাগবে আমার, মুহূর্তের মধ্যে ফিনান্স মিনিস্টার। অবাক করা কাহিনী। 12 বছর জেল খাটা লোক বেরোয় ফিনান্স মিনিস্টার। দিস ইজ কল্ড ম্যারিটোক্রেসি। তারপর আল্লাহ নবী ইউসুফ আলাইহিস সালাম এভাবে বাস্তবায়ন করলেন। তো এই জন্য আমাদেরকে বড় প্ল্যানিং করতে হবে এবং রিসোর্স ম্যানেজমেন্ট জানতে হবে। আমার অনেক কিছু আছে, কিন্তু আমি এটাকে ম্যানেজ করতে জানি না, আপনি সফল হতে পারবেন না। আপনার অ্যাসেট আছে, টাকা আছে, নলেজ আছে, কিন্তু আপনি ম্যানেজ করতে জানেন না। আপনার ম্যানেজমেন্ট না থাকলে সফলতা আসবে না। বিশেষ করে যখন এটা গভর্নমেন্ট রিসোর্সের ব্যাপার আসে, গভর্নমেন্ট রিসোর্সকে এটা চমৎকারভাবে ম্যানেজ করতে হয়। আপনারা কি জানেন পৃথিবীতে ডেইরি প্রোডাক্টের জন্য কোন দেশ সবচেয়ে বিখ্যাত? ডেইরি? হ্যাঁ, নিউজিল্যান্ড। আর এখানে অস্ট্রেলিয়া। এখানে ডাচ লেডি একটা দুধ আছে, খান আপনারা? ডাচ লেডি কোন দেশের? নেদারল্যান্ডের বা হল্যান্ডের। হল্যান্ডে যেই পরিমাণে গরু আছে, ইথিওপিয়াতে তার 5 গুণ বেশি গরু আছে। আফ্রিকান একটা কান্ট্রি আছে ইথিওপিয়া, হল্যান্ডের 5 গুণ বেশি গরু তাদের দেশে। কিন্তু পৃথিবীতে ডেইরি ফ্যাক্টরিতে হল্যান্ড আগানো ইথিওপিয়ার চেয়ে 10 গুণ বেশি আগানো। কারণ ওদের গরু বেশি, কিন্তু ম্যানেজমেন্ট নাই। কিভাবে ডেইরি প্রোডাক্ট ওরা বের করবে, এই রিসোর্স ম্যানেজমেন্টটা জরুরি। আমাদের বাংলাদেশে আল্লাহ তাআলা অনেক রিসোর্স দিয়েছেন, এটার ম্যানেজমেন্ট নেই। আমাদের এই যে কক্সবাজার, দ্য লংগেস্ট সি বিচ, অনেককে বললে চিনেও না। আমি অনেক জায়গায় বলেছি যে গর্ব করে যে আমাদের তো লংগেস্ট সি বিচ, জানো কোথায় আবার এটা লংগেস্ট সি বিচ? চিনেই না কক্সবাজারকে। কিন্তু আমাদের ট্যুরিজম মিনিস্ট্রি কিন্তু এই রিসোর্সগুলোকে ম্যানেজ করে গোটা বিশ্বের ট্যুরিস্টদেরকে অ্যাট্রাক্ট করতে পারতো না। ম্যানেজমেন্টের দুর্বলতা। আমাদের সিলেটে যে হিল ট্রাক্টস এরিয়া, পাহাড়ি এরিয়া, চা বাগান, এটা অনেক বড় ট্যুরিস্ট অ্যাট্রাকশন হতে পারতো। আমাদের বান্দরবানে একবার
একটা ক্যাবল কার বানাইছিল, এটা কয়েক সপ্তাহের মধ্যে ছিঁড়ে পড়ছে। এই ঘটনা শুনলে বিদেশিরা তো দূরের কথা, আপনি উঠবেন ওটাতে আপনার বাচ্চা কাচ্চা নিয়ে? তা আমরা তো গেন্টিং হাইল্যান্ডে গেলেই কেবল কারে উঠি, লাঙ্কাবিতে গেলে এই যে স্কাই কেবলে আমরা উঠি না, কি পাওয়ারফুল ক্যাবেল দিয়ে, এত সুন্দর ম্যানেজমেন্ট, এত সুন্দর সেফটি সিকিউরিটি দিয়ে ওরা এটাকে ম্যানেজ করেছে। গোটা বিশ্ব